শুরু করছি মেহেরিনের স্বপ্নরং পর্ব ১৬। লেখনীতে মির্জার সূচনা। ঠিক তখন দরজার কড়া নাড়ায় কেউ। ভেতরে প্রবেশের জন্য অনুমতি চাইছে। মে আই কাম ইন স্যার? ভেতর থেকে কবি সাহেবের গলা ভেঙে আসে, কামিং। দরজা খুলে ভেতরে আসে এক যুবক, বয়স ৩৫-এর কাছাকাছি, পরনে পরিপাটি পোশাক, চোখে পেশাদারিত্বের ঝিলিক, হাতে একটা ফাইল, মুখে বিনয়ী অথচ দায়িত্বশীল ভঙ্গি। সে বলে, স্যার, সব রেডি, সবাই চলে এসেছে। আপনি অনুমতি দিলেই ঠিক ১০ মিনিটের মধ্যেই মিটিং শুরু করতে পারবো। কবি সাহেব জানালার দিকে একদৃষ্টে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো লাবিব, আমি আসছি। লাবিব মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ওকে স্যার। তারপর বড় বড় পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। কবি সাহেব ধীরে ধীরে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালেন। আয়নার দিকে তাকায়। তার চোখে দুটো যেন মায়ায় রাজ্য। চোখ দুটো গভীর, শীতল, কিন্তু শুষ্ক নয়। তার ভেতরে লুকিয়ে আছে বহু অপূর্ণ কবিতা, বহু বিনিদ্রার রাত। এই চোখ দুটি অনায়াসে মানুষের চোখের ভাষা পড়তে পারে। চোখ দুটো অনায়াসে অন্য মানুষের চোখের ভাষা বুঝে ফেলতে পারে। তার নাক সোজা সুচল, তার আত্মবিশ্বাসে পরিপূর্ণ, ধৈর্যশীল, নিখুঁত এক রেখা যা মুখের ভারসাম্য ধরে রেখেছে নিঃশব্দে। তার ঠোঁটে পাতলা আর গোলাপি রং আর সংযত করে রেখেছে। ওপারের ঠোঁট একটু বাঁকা, ওপরের ঠোঁট একটু বাঁকা, যেন মৃদু বিদ্রুপ লুকিয়ে রাখা। তার কপাল প্রশস্ত, মসৃণ ভাঁজে জমে রেখেছে কালি। মুখে তার চাপ দাড়ি, দাড়ি রেখাগুলো যেন তার ব্যক্তিত্বের প্রতীক। চুলগুলো কুকড়ো, তবুও খোলা। তার ঢেউ খেলানো একটু কপালে পড়ে থাকে ইচ্ছে মতো। মাঝে মাঝে আঙুল চালিয়ে তোলে কপাল থেকে, কিন্তু না, যেন অভ্যাসে পরিণত হওয়ায় অনিচ্ছা। তিনি আয়নার নিজের চোখে চোখ রেখে বললেন, কদিন ছাড় দিয়েছি, আর তাতেই আমায় ভুলে গেলে? দ্যাটস নট ফেয়ার। তার গাল নিচু, নরম, কিন্তু এক অদ্ভুত শীতল রেজ বলছিল প্রতিটি শব্দ। মুমব্রেম নামটা উচ্চারণ করলেও তিনি যেন চুমু ছোঁয়াচ্ছেন বাতাসে। তোমার আমি আকাশে ওড়নার ডানা দিয়েছি, শুধু ওই আশায় সময় মতো ঠিক ডানাগুলো কেটে নিজের খাঁচায় ফিরিয়ে আনবো। তিনি এগিয়ে গিয়ে আয়নার কিনারা ধরে থেমে গেলেন। আর তুমি তো আমায় ভালো মানুষের সুযোগ নিচ্ছ, আমাকে ভুলে যেতে বসেছ। এটা কি মেনে নেওয়া যায় মুমব্রেম? তার চোখে এক অদ্ভুত এক দীপ্তি। হঠাৎ মনে হচ্ছিল তার চোখের সামনে শুধু আয়না নয়, বরং দেখা যাচ্ছে কোনো এক গোপন জগৎ, যেখানে ভালোবাসা, নিয়ন্ত্রণ আর প্রতিশোধ একই সাথে নিঃশ্বাস নিচ্ছে। ঘরের বাতাস ভারী হয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে কবি সাহেব ধীরে ধীরে চোখ বন্ধ করে কিছু একটা গুনগুন করছে। গলার স্বর নরম, কিন্তু ব্যথা ভেজা। সেই গুনগুনি একসময় গানে রূপ নেয়। সে যে এখন আমায় ভালোবাসে না। জোনাকি গায়ে ফিস ফিস, হাওয়া দিয়ে যায় শীষ, তাতে আমার কিছু যায় আসে না। সে যে এখন আমায় ভালোবাসে না। উঠে চন্দন চাঁদ, গলায় গলায় গান, শুধু গলায় সুর আসে না। সে যে এখন আমায় ভালোবাসে না। গানের শেষ লাইনগুলোই গলা কেঁপে ওঠে। তিনি থেমে যান, আয়নায় নিজেকে দেখে। চোখে একরাশ অভিযোগ, একটুখানি রাগ, আর অনেকখানি অপেক্ষা। তারপর হাত মুখে পানি ছিটা দেয়। আচরণে কোনো ব্যস্ততা নেই, যেন প্রতি অঙ্গিভঙ্গিতেই ব্যক্তিত্ব ঝরে পড়ে। পরনে সাদা শার্ট আর ওপরে কালো ব্লেজার। হাত দিয়ে সামান্য চুল ঠিক করেন। মুখে আবার সেই অবিশ্বাসের রহস্যময় হাসি ফিরিয়ে আনেন। হলঘরে একটানা কথাবার্তা চলছিল। কেউ হালকা হাসি, কেউ নিঃশব্দে ফোন কল করছিল, কেউ বা চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে ঘড়ি দেখছিল। ঠিক তখনই দরজা খুলে গেল। মৃদু শব্দ যেন হৃদয়ে ঘন্টা বাজিয়ে গেল। প্রথমে ঢুকলে লাবিব, চোখে গম্ভীরতা, পরনে নিখুঁত ফর্মাল পোশাক। পেছন থেকে হালকা মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো। তার পেছনে এলেন কবি সাহেব। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ, যেন বাতাস থেমে গেছে। কথা থেকে নিঃশ্বাস জমে উঠল কারো কারো। আবার চোখের অনুভূতির ঝলক, ভয়, সম্মান আর বিস্ময়। তার উপস্থিতি যেন এক অদৃশ্য চাপে মাটির ওপর কম্পন তুলে দিল। ধীরে ধীরে পা ফেললেন, মাথা সোজা, চোখ দুটোর সামনে স্থির রেখে যেন সব জেনে বুঝে এগোচ্ছেন। তার হাবভাবে বোঝার কারো সাধ্য নেই।
তবে সেই নিস্তব্ধতা ভয়ঙ্কর। কারো মুখে শব্দ নেই। চেয়ারে বসে থাকা মানুষগুলো হঠাৎ করে দাঁড়িয়ে যায়, আর কবি সাহেব ধীর পায়ে সামনে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসতে বসতে বললেন, হাতের ইশারায় সবাইকে বসতে বললেন। তারপর লাবিবকে বলল, মিটিং স্টার্ট নাও। কবি সাহেব টেবিলে মাথায় বসেছিলেন নিঃশব্দে, চোখ দুটো একেবারে সামনের মুখে ছায়া ফেলে যাচ্ছিল। সবাই শুধু প্রজেক্ট নিয়েই মিটিংয়েই ব্যস্ত। লাবিব হঠাৎ কবি সাহেবের কানে গিয়ে একটা কথা বলল, কিন্তু কবি হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার কণ্ঠ বজ্রের মতো। মিস্টার রফিক। ঘরের বাতাস থমথমে গেল। শুনলাম আপনি আমার পেছনে আমার শত্রুর সঙ্গে হাত মিলিয়েছেন, কথাটা কি সত্যি? ঘরটা আল্লাহময় জমে গেছে বরফে। রফিক সাহেব তিনি একটু আগে হালকা হেসে কথা বললেন পাশের সহকর্মীর সঙ্গে। হঠাৎ তার গলা শুকিয়ে গেল, গাল বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে, কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও তিনি পা কাঁপছে। রফিক সাহেবকে ভয় পেতে দেখে কবি সাহেব কৌতূহলী সাথে বললেন, বুঝলেন তো রফিক সাহেব, আমি কিন্তু প্রতিশোধ নেই না, আমি শুধু অপেক্ষা করি ভুলটা যেন নিজে দরজা খুলে বলে ভেতরে আসবো। আর তখন আমি শুধু হেসে বলি, তুমি তো দেরি করে ফেললে, যা ঠান্ডা হয়ে গেছে। কবি সাহেবের কথা শুনে অন্যদিকে ঘুরিয়ে হাসে, কারণ সে জানে এখন কি হতে চলেছে। রফিক সাহেব বলে, না না স্যার, আমি আমার কথার মাঝে জিভ জড়িয়ে যাচ্ছে। সাহস করে কবি সাহেবের দিকে এগিয়ে হঠাৎ তার পা জড়িয়ে ধরলেন। স্যার, আমায় মাফ করে দিন, আমি ভুল করেছি, একবারের জন্য সুযোগ দিন, আমার পরিবার আছে, বাচ্চা আছে, আমি জীবনেও আর এমন কিছু করব না, প্লিজ। তার কথায় কাঁপুনি, চোখে জল, ভয়ে কাঁপছে সে, চোখে মুখে হতাশা আর কাকুতি মিনতি। কবি সাহেব অবাক হয়ে নিজের দিকে তাকালো, তারপর নাটকীয় ভঙ্গিতে মুখ কুঁচকে বলেন, আরে আরে কি করছেন? মেয়ে মানুষের মতো এভাবে ধরাধরি করবেন না রফিক সাহেব। এই শুনুন, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে সুযোগে সদ্ব্যবহার করতে আপনি টাচ করবেন? আমাকে টাচ করার অনুমতি শুধু আমার বইয়েরই দিই। আর এখন আমি আমার পা ধরার নাটক করছেন মানে কি? আমার চরিত্র নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। একটু থেমে চোখ গোল করে আবার বলে, এই আপনি আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? ইস, এ হ্যান্ডসাম হয়েও যে কি বিপদে আছি, সবাই এসে বইয়ের হকে নজর দেয়। ও, আমি তো এখনো বিয়েই করিনি, তবে ভেবে দেখি এক অর্থে সেটাই বোধহয় আমার ভাগ্য। ভাবুন তো, আমার যদি বউ থাকতো, আর সে যদি আপনাকে আমাকে এইভাবে স্পর্শ করতে দেখতো, তখন তো ভাবতো আমার বর নিশ্চয়ই এই ভদ্রলোকের সাথে পরকীয়া করছে। আর পরনতি বউটা রেগে গিয়ে ঠাস করে একটা ডিভোর্স কাগজ আমার মুখে ছিঁড়ে ফেলতো। তারপর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতাম, নিঃস্ব হয়ে এতিমের মতো। আচ্ছা বলুন তো, তখন কি আপনি আমার বইয়ের দায়িত্ব নিতেন? হ্যাঁ, সকালে চা, দুপুরে ভুনা খিচুড়ি, আর রাতে আমার ঘুম আসা পর্যন্ত গল্প সব করতেন তো? হঠাৎ করে কবি সাহেব বলে ওঠে, না না, রিস্ক নেওয়া যাবে না, আপনাকে নিয়ে প্রবলেম হতেই পারে। তা এক কাজই করি, আজকের টপকে দেই, মানে আপনি থাকবেন না, তাহলে তো আর সংসারটা বেঁচে যাবে না। আপনি থাকবেন না, আমার ঘর ভাঙা সম্ভব না। আমি বইয়ের ক্ষেত্রে কোনো রিস্ক নিতে পারবো না, তাই টপকেই দেই। ঘরও থাকবে, শান্তিও থাকবে, আপনি না থাকলেই মঙ্গল। ঘর জুড়ে নিস্তব্ধতা, যেন বাতাসও থেমে গেছে কবি সাহেবের চোখের দৃষ্টিতে। সবাই ভয়ে জড়সড় হয়ে আছে, কারণ তারা জানে এখন কি হতে চলেছে। এখন সিরিয়াসলি মুহূর্তে কবি সাহেব এমন কথা শুনে কেউ নিজেকেই হাসি আটকে রাখতে পারছে না। রফিক সাহেব আজহারি করে বললেন, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। কবি সাহেব ধীরে ধীরে নিচু হয়ে রফিক সাহেবের মুখের সামনে এসে বললেন, একদমে থমথমে গলায়, ভুল মানুষ হঠাৎ করে না রফিক সাহেব, এই ভুল ধীরে ধীরে গড়ে তোলে। বিশ্বাস ভাঙার মতন ভুল একদিনে হয় না। আপনি সময় নিয়ে প্রস্তুতি নিয়েছেন, তাই না? রফিক কাঁপা গলায় বলল, স্যার আমি ভুল। রফিক সাহেব হাউমাউ করে উঠে দাঁড়ায়, ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে। সে বুঝতে পারছে তার মৃত্যুর সময় ধনী হয়ে এসেছে, ভয় প্যান্ট খারাপ করে ফেলেছে। কবি সাহেব ঠান্ডা হেসে উঠলেন, একটা ঠান্ডা গা শিউরানো হাসি। ভয় একপা পিছিয়ে গিয়ে বলল, আপনার ভয় পাওয়ার সময় এখনো আসেনি মিস্টার রফিক। কবি সাহেবের হাতে কলমটা বের করলেন, একটা কালো ধাতব পেন। খুব সাধারণ মনে হলেও তার ওজন অন্যরকম ভার সহ্য করে। ঘুরে ঘুরে রফিক সাহেবের চারপাশ দিয়ে হাঁটছে সে।
যেন শিকারী একটা দুর্বল হরিণের চারদিকে পরখ করছে। তারপর আচমকা থেমে গেল রফিক সাহেবের পাশে দাঁড়িয়ে, চোখে দগদগে আগুন, মুখে ঠান্ডা হাসি। আপনি জানেন, বিশ্বাসঘাতকের জন্য আমার একটা উপহার থাকে, সাইন চিহ্ন রেখে দেই আমি, যেন মনে থাকে কার সাথে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল। এই বলে কাঁধ থেকে হাত নামিয়ে কলমটা ধীরে ধীরে ঠেসে দেয় রফিক সাহেবের বুকে বাম পাশে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। ঘরটা গম গম হয়ে উঠল, ঘুমন্ত দানব যেন এক মুহূর্তে জেগে উঠল। রফিক দুলে পড়ে গেল মেঝেতে। কেউ দৌড়ে এগিয়ে এলো না। কবি সাহেব চোখ মুছল রুমালের কোণে, হেঁটে গেল সামনে রাখা চেয়ারে বসে গম্ভীর গলায় বললেন, আসুন এখন মিটিং শুরু করা যাক। সময় বাঁচান, কেউ যদি বেরিয়ে যেতে চান এখনই সুযোগ আছে। ঘরে কেবল নিঃশ্বাস ফেলার শব্দ, সবাই ভয়ে কাঁপছে। কারো মুখে নেই কোনো রং, কোনো রা। সবাই তাড়াহুড়ো করে যেন যে যার জায়গায় গিয়ে বসে পড়ে। জানের মায়া সবারই আছে। ঘরটা তখনও স্তব্ধ। রফিক সাহেবের নিথর দুজন টানতে টানতে বের করে নিয়ে যাচ্ছে, আর চারপাশে সবাই নিস্তব্ধ, চোখ বন্ধ করে বসে রয়েছে। কবি সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়ান। এবার হাত দিয়ে কোটের ভাঁজটা ঠিক করে বললেন, কি হলো, মুখের ভাষা হারিয়ে ফেলেছেন নাকি আপনারা? বিশ্বাস ভাঙলে গায়ে আঁচ পড়ে। সবাই নিঃশব্দে তাকায়। হঠাৎ কবি সাহেব একটু ঝুঁকে বলে, চিন্তা করবে না, আজকের কোটটা কালো, রংটা ধরবে না। তার ঠোঁটে এক পাশ টেনে তোলা এক হাসি। তারপর গম্ভীর ঘাড় ঘুরিয়ে বললেন, লাবিব শুরু করো, বেশি সময় নেই, রাত বাড়ছে। লাবিব সঙ্গে সঙ্গে সামনে একটা প্রেজেন্টেশন সুইট অন করলো এবং মিটিং শুরু করে দিল। 2 ঘন্টা পর মিটিং শেষ। কবি সাহেব উঠে দাঁড়ালেন, চুলে হাত বুলিয়ে পকেট থেকে এগোনো দরজার দিকে। ঠিক তখনই পেছন থেকে একজন সাহস করে বলল, মিস্টার শিকদার, আশা করছেন এই প্রজেক্টে আমাদের প্রফিট ভালোই হবে। কবি সাহেব থামলেন, কিন্তু পেছনে ঘুরলেন না। তিনি সামনের দিকে তাকিয়ে বললেন, সেটা আপনাদের কাজের ওপর ডিপেন্ড করবে। প্রফিট ভালো হলে তো ভালোই, আর যদি ব্যর্থ হন তাহলে তো শুধু প্রফিট নয়, প্রস্থানের পথটাও নিজেরাই তৈরি করে রাখবেন। তারপর কোনো উত্তরের অপেক্ষা করে না, হনহনিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। তার পেছনে কেবল একটা শব্দ কাজ বাজছিল সবার মনে, এই লোকটা মানুষ তো নাকি গিরগিটি? মিনিটে মিনিটে রং বদলায়, চোখের পলকে একটা মানুষকে খুন করে ফেললো, আবার সেই ঘরে বসেই দিব্যি মিটিংটাও শেষ করলো। একটা নতুন দিনের সূচনা। রোদের কোমল আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে, কাছে লেগে যেন সোনা ঝরছে। বাতাসে ছিল কফির মিষ্টি গ্রান আর বিদায়ের এক হালকা দমক। 3 দিনের ট্যুর শেষে আজ বাড়ি ফিরছে সবাই। একসাথে কাটানো মুহূর্তগুলো যেন চোখের পাতায় আটকে আছে, কিন্তু ব্যাগগুলো গুছিয়ে নেবার সময় এসে গেছে। ঘর জুড়ে হালকা গুঞ্জন, কে কোথায় কি রেখেছে এসেছে, কে কোনটা ভুলে যাবে তা নিয়ে শেষ মুহূর্তেই হাঁকডাক। কেউ চুপচাপ বসে হাতের মুঠোফোন ধরে আছে শেষ স্মৃতি, কেউ আবার ব্যস্ত হইচয়, কেউ মনটা বিদায়ের ভার বুঝতে চায় না। নাস্তার টেবিলে চায়ের কাপ আর হাসির রেশ এখনো বাতাসে ভাসছে। কারো ব্যাগ খুঁজে রাখা আছে শ্যাম্পু, কারো টুথপেস্ট পড়ে আছে বাথরুমে। বহু তাড়াতাড়ি চলছে, যেন সময় আর চায় না অপেক্ষা করতে। দরজার সামনে দাঁড়িয়ে একে একে সবাই বিদায় জানাচ্ছে। হাসি মুখে কেউ বলছে আবারও আসবো, কেউ আবার মুখে নিঃশ্বাস জমে থাকা আবেগের কয়েকটা মুহূর্ত দিনে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধন। যেন সকাল 10টায় এই বিদায় ক্ষণে হয়ে থাকলো এক টুকরো মিষ্টি স্মৃতি, যা ঠিক করে দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। বাসটা ঠিক 10:20 ছেড়ে দিয়েছে। জানালার পাশে বসে আছে চুমকি। মাঝে মাঝে চোখ পড়ছে পেছনে ফেলে আসা স্মৃতিগুলো। সেখানে একটু আগেও ছিল হাসি, খুনসুটি আর হৃদয়ের আলতো স্পর্শ। আর ঠিক সেই মুহূর্তে রাহি আর মেহেরিন তো আছে। কাল এত বড় একটা কাণ্ড হওয়ার পরেও চুপ থাকা মেয়ে ওরা না। চুমকি ওর দুই পাশে বসে থাকা, তারা শুধু খোঁচাখুচি করছে। চুমকি আপু, এই যে ভালোবাসি বলার সময় তোর মুখটা দেখে আমার তো মনে হচ্ছিল তুই মাটিতে পড়ে গলে পড়বি। রাহি ফিসফিস করে বলে উঠল, আরে না না রাহি। চুমকি তখন মনে মনে ঠিক এই গানটাই গাইছিল।
कब मम्मी डरी मेरी तो तू पट गया, लेके बैंड बाजा मेरे घर आ गया, कब तक मुझे एलएसी मुझे घुमाया गया, तू बात रहा तो सही। মেহরিন আরেক ধাপ বাড়ায়, মুখে নকল প্রেমিকের ভক্তি এনে চুমকিয়ে হঠাৎ মুখ ফিরিয়ে বলে, তোরা থামবি? কিন্তু হঠাৎ গলাটা লাল হয়ে গেছে, চোখের কোণে এক টুকরো হাসিও লুকানো নেই। এই চুমকি আপু, বল না কবে বিয়ে করছিস? প্লিজ, আমার গায়ে হলুদের কান ঠিক করবো। রাহি হাসতে হাসতে বলে। আর মেহরিন বলে, না আগে বল পাঞ্জাবিটা কেমন লাগছিল তোর শান্টু? চুমকির মুখে রাগ ভাব আনলেও সে লজ্জায় ভালোবাসার দীপ্তিটুকুও চোখ এড়ায় না। বাসে জানালা দিয়ে হাওয়ার সাথে উড়ছিল চুমকির ওড়না, আর পেছনের সিটে থেকে ভেসে আসছিল খিলখিলে হাসির আওয়াজ। এই সফরটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। বাস থেমেছে ভার্সিটির মূল ফটকের সামনে। নামার পরেই যেন আবার এক ছোটাছুটি উৎস শুরু হয়ে গেল। কারো ব্যাগ উল্টে পড়েছে, কেউ পানি খুঁজছে, কেউ আবার হাসতে হাসতে আগের রাতের কথা মনে করছে, কেউ বা সব মনে করিয়ে দিচ্ছে। চুমকি, মেহরিন, রাহি তিনজন একসাথে দাঁড়িয়ে গল্প করছে। ওরা মূলত দাঁড়িয়ে আছে রাহির জন্য। রাহি চলে গেলে ওরাও চলে যাবে। রিত স্যার ম্যামদের সাথে কথা বলছে, তাই রাহি এখনো যেতে পারছে না। হঠাৎ করেই শান্ত একদম সামনে এসে চুপচাপ চুমকির হাতটা ধরলো। চোখে এক অদ্ভুত অস্থিরতা, কণ্ঠে নরম এবং দৃঢ়স্বর। আমি চুমকিকে ওর বাসায় নামিয়ে দেব, তোরা সবাই বাড়ি যা। চারপাশে হঠাৎ এক স্তব্ধ। রাহি অবাক চোখে চেয়ে হেসে বলল, উফ কি রোম্যান্টিক। ঠিক তখনই রাকিব ফোনে কিছু বলে বিদায় জানিয়ে চলে গেল। মা ফোন করেছিল, আমাকে এখন ফিরতে হবে, তোমরা ঠিকঠাক পৌঁছেও। রাহি এবার হাততালি দিয়ে বলল, তাহলে মেহু আপু, তুই তো এখন আমার পার্টনার ইন ক্রাইম, চল আমরা একসাথেই যাই। মেহনুর একটু হাসলো, চোখ থেকে শান্তর হাত ধরা চুমকির দিকে। কিছু একটা যেন বুকের ভেতর ফরফর করলো। মনে পড়ে গেল কাল রাতের কথা। সে তা লুকিয়ে বলল, চল সেই যাত্রাটাও দুষ্টুমি দিয়ে রঙিন করি। চুমকি শান্তর দিকে চেয়ে মাথা নিচু করে, আর শান্ত ওর দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, চলো আজ থেকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। রিত স্যার ম্যামের সাথে কথা বলা শেষ করে বের হয়। বিশ্ববিদ্যালয়ের মাঠে তখন অনেকেই নির্জন, শুধু হালকা হাওয়াটা গাছের পাতায় পাতায় শব্দ তুলে যাচ্ছে। সে যখন মেহরিন আর রাহির সামনে গিয়ে দাঁড়ায়, হাসি মুখে কিছু একটা বলছে, তবে আশেপাশে কোথাও রাকিব, শান্ত বা চুমকির দেখা নেই। রিত একটু ভুরু কুঁচকে এগিয়ে এলো ওদের দিকে, কিন্তু মেহরিনের হালকা হাসি আর রাহির চঞ্চল ভঙ্গিমা দেখে কিছু বলল না। হঠাৎ যেন তার মনে পড়ে গেল কিছু, মুখে একরকম নরম ভাব ফুটে এলো। তারপর সে নরম গলায় বলল, রাকিব, শান্ত, চুমকি। রাহি পেছনে তাকিয়ে বলল, ওরা তো অনেক আগে চলে গেছে দাদা ভাই। শান্ত ভাইয়া তো চুমকি আপুকে নিয়ে গেছে, রাকিব ভাইয়ার বাসা থেকে কল আসছিল, তাই সেও চলে গেছে। রিত কিছুক্ষণ চুপচাপ দাঁড়ালো, তারপর একদৃষ্টে মেহরিনের দিকে তাকালো, যেন অনেক কিছু বুঝে ফেলার চেষ্টা। মেহরিন একটু অস্বস্তিতে পড়ে গেল, চোখ নামিয়ে ফেললো। রাহি একটু মিষ্টি মুখ করে বলল, দাদা ভাই চলো না, আমার তো পায়ে ব্যথা হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কোথায়? রিত হালকা হালকা হাসিল, মাথা নেড়ে বলল, চলো। ওরা গাড়িতে উঠলো। রিত ড্রাইভ করছে, রাহি আর মেহরিন পেছনের ছিটে। রাহি শুরু করলো তার চিরচেনা বকবক, চুমকি, শান্ত, রাখি, ফুটোফুটি আর মেহরিন নাকি সবার প্রিয় হয়ে ওঠার রহস্য। মেহরিন হেসে হেসে শোনাচ্ছে, মাঝে মাঝে চোখ বড় করে তাকাচ্ছে রাহির দিকে, যেন বলছে, আর কিছু বললেই দেখ শুধু। এই ফাঁকে রিত মাঝে মাঝে ভিউ মিররে তাকাচ্ছে, আর তার দৃষ্টি আটকে যাচ্ছে মেহরিনের চুপচাপ নরম হাসি মাখা মুখে। রাহি হঠাৎ থেমে গিয়ে খুশি গলায় বলল, আরে আরে দাদা ভাই, ওই যে আপনি বারবার পেছনে তাকাচ্ছেন, কি ব্যাপার? কাউকে কি আজ খুব সুন্দর লাগছে নাকি? রিত হঠাৎ করে চোখ সরিয়ে নিল, আর মেহরিন তো লাল মুখ করে জানালার দিকে তাকালো। রাহি খিলখিল করে হাসতে লাগলো, উফ, লজ্জা তো দুজনকেই কমায় না। আমি বুঝি না আমি নাকি ছোট। মেহরিন ফিসফিস করে রাহিকে ঠেলে বলল, চুপ কর বোন, আর কিছু বলিস না। তার চোখ হৃদ এর দিকে, কারণ বুঝেই নিচ্ছে সে কিছু একটা বলবে। হৃদ আস্তে কিন্তু গম্ভীর গলায় বলে উঠল, রাহি, বিহেভ ইয়োরসেলফ, তুমি আজকাল খুব বেশি কথা বলছো। রাহি ঠোঁট ফুলিয়ে বলল, ওকে ওকে, কিছুই বলবো না আর।
তারপর 2 সেকেন্ড চুপ থেকে টিপে টিপে হাসে। শুধু একটা ছন্দ বলবো, ছন্দ উপহার। তারপর সে গলা খাকারি দিয়ে বলল, গাড়ির চাকা ঘুরছে ধীরে। দাদাভাই তাকায় প্রেমের নীড়ে। মেহু আপু লজ্জায় মুখ ঢাকে। রাহি কথা লজ্জায় আগুন জ্বলে পকে। গাড়ির ভেতর হঠাৎ এক মুহূর্তে নীরবতা, তারপর হৃদ কেসে ওঠে। তারপর হালকা হাসি চেপে জানালার দিকে তাকিয়ে থাকে। আর মেহরিন লজ্জায় মুখ ঢেকে ফেলে। রাহি থামবি? রাহি হেসে বলে, আমি তো কিছু বলি নাই, শুধু ছন্দ পড়িলাম। গাড়ি মেহেরিনের বাসার সামনে গিয়ে থামে। মেহেরিন দরজা খুলতে নামতে যাবে, এমন সময় রাহি তার কানের কাছে মুখ বাড়িয়ে হালকা গলায় ফিসফিসিয়ে বলে, তুই যদি আমার ভাবি হোস খারাপ হতো না, বুঝলি? একথা শুনে মেহেরিন থমকে যায়, চোখ বড় বড় করে তাকায় রাহির দিকে। তারপর এক লাফে নেমে পড়ে গাড়ি থেকে, মুখ লাল করে লজ্জায়। পেছনে ফিরে তাকিয়ে গেটের দিকে হাঁটছে। যাওয়ার সময় একবার চোখ রাঙিয়ে দেয় রাহিকে। রাহি হেসেই লুটোপুটি খায় আর বলে ওঠে, এই মেয়েটা এমন লজ্জা পায় কেন রে? হৃদ তখন সবটাই শুনছে, ভান ধরে আছে যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। চোখ নামিয়ে ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি, সেটা আর লুকোনো যাচ্ছে না।